কমল নায়েব খবর এনেছে যে তারা নাকি আজ বৈকেলে একটা সভা বসিয়েছে ওই ভৈরব ভট্টাচার্যের চণ্ডী মণ্ডপে। এবারে দুর্গাপূজায় ওরা নবদ্বীপে ধুম করতে চায়, সেই নিয়ে সবাই সলা হবে। তবে সেটাই একমাত্র আলোচনা নয়, আলোচনার বিষয় হলে বিশ্বম্ভর এবং তুমি। আমি? ওই নিচু জাতের মেয়ের বিয়ে নিয়ে তোমার এত দুশ্চিন্তা কিসের? কেনই বা সুদর্শন গৌরাঙ্গকে বাড়ির দালানে টোল খুলে বসতে দিচ্ছে মুকুন্দ? কেনই বা নিমাইয়ের মতো দেবরের সামনে বেরোতে তোমার কোনো লজ্জা হয় না? কিসের অধিকারে তুমি নদের চার চক্কর থেকে নিম্মিছরি কথা শোনাও? এইসব উঠছে ওই সভায়। তোমার বর তো এসব খবর রাখে না, তা তুমি আবার ভাবো। ছি 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 ছি, এই জ্ঞানপীঠ নবদ্বীপ! ছি 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 ছি। নিমাই দাদাকে আমি আমি আমার দাদার মতন দেখি। এখন বুঝতে পারছি, সীতা কেন পাতালে প্রবেশ করেছিলেন। সে কি এমন একটা নোংরা কথা তারা ছড়াচ্ছে? না, ছড়ায়নি, তবে ছড়ানোর কথা এরা ভাবছেন বই। ছি ছি, সচি পিসির কানে এসব কথা উঠলে আমার সম্বন্ধে কি ভাববেন তিনি? কেউ কিচ্ছু ভাববেন না। যা ভাবার তা ভাববো আমি, আর ভাববে তুমি। আমি সামান্য মেয়ে মানুষ, আমার ভাবনার মূল্য কতটুকু বলুন? চুলো যখন নিভে আসে তখন তাকে উঁচু থেকে খুঁচিয়ে কোনো ফল হয় না, নিচু থেকে খোঁচানোর কথা ভাবো। নবদ্বীপের ব্রাহ্মণ পরিবারের মেয়ে বউদের সঙ্গে তোমার আলাপ পরিচয় কেমন? সামাজিক সম্পর্ক আছে? তা আছে, কিন্তু আমার চেয়েও তা শতগুণে বেশি আছে আমার এই সইয়ের কুসুম। কুসুম? ওই তারা ঘোষের পাড়া বেরুনি মেয়েটা? আগে প্রণাম কর্তা। হুম, জয়স্ত। তা হ্যাঁ রে, তোর তো নবদ্বীপে সর্বত্র যাতায়াত, তুই চড়ুই পাখির মতো ফরফরিয়ে সবার অন্দরমহলে ঢুকে যাস। তুই তো এসব কথা জানিস, জানিস না? তাহলে সবাইকে সাবধান করিসনি কেন? আগে ছোট মুখে বড় কথা বলি কি করে? শোনো সুমঙ্গলা, এই কুসুমকে নিয়ে তুমি ব্রাহ্মণদের অন্দরমহলে সে নিয়ে যাও, বশ করে ফেলো সংসারের মা জননীদের। বিপদে তারাই তোমাকে সাহায্য করবেন। চেষ্টা করব ঠাকুর। আর এই ডামাডোলের মধ্যে নিমাই কদিন নবদ্বীপে না থাকলে কেমন হয়? নিমাই কদিনের জন্য শান্তিপুর যেতে চাইছিল। শান্তিপুর? নিশ্চয়ই অদ্বৈত আচার্যের বাড়িতে উঠতে চান। হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি জানলেন কি করে? জানি না, অনুমান করলাম। অত বড় গ্রন্থাগার, নিমাইয়ের তো লোভ হবেই। তা বেশ তো, ওই অদ্বৈত আচার্যের বাড়ির পাশেই আমার গুরুদেবের বাড়ি। তিনি অবশ্য এখন দেহ রেখেছেন। তা বাড়িটা বন্ধই পড়ে থাকে, সদ্য সাফ করা হয়েছে। কেন বাড়ি হাত বদল হলো? না, আমার গুরুদেবের জামাতা বর্তমানে প্রসিদ্ধ লোক, গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়। বর্তমান সুলতান হোসেন শাহ একসময় তার নফর ছিল। তার প্রথমা স্ত্রী সুধা আমার বাল্যকালের সাথী। তিনি কদিন ওই পিত্রালয়ে একা থাকতে আসছেন। তাই সব বন্দোবস্ত আপনার দায়িত্বে? শান্তিপুরে এখন আপনার লোকজন মজুত আছে? হুম, লেঠেল পাইক লোক লস্কর সবই পাঠিয়েছি। সুধা আমার মিতেনি হলে কি হবে, বর্তমানে সে গৌড় অধিকারীর ঘরণী। কম কথা। তাহলে নিমাই যখন এবার শান্তিপুরে যাবে নিশ্চয়ই আপনার সাহায্য পাবেন। তা পাবে, তবে তার দরকার হবে না, কারণ অদ্বৈত আচার্য শান্তিপুরের মুকুটহীন সম্রাট। সেখানে কেউ নিমায়ের কেশাগ্র স্পর্শ করার চেষ্টা করলে ওরা তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। বাহ, এই তো বেশ বন্দোবস্ত। তাহলে ওগো, তুমি একটু গৌরাঙ্গ পণ্ডিতের সঙ্গে দেখা করো না গো। আরো একটা কথা, আমি ইতিমধ্যে একবার শান্তিপুরে যাব ভাবছি। আপনি অধিকারী গিন্নির সঙ্গে দেখা করতে? হ্যাঁ, সেটা আমার রথ দেখা। এর সঙ্গে অবশ্য একটা কলা বেচার উদ্দেশ্যও আছে। সেটা আবার কি? ধীরে বৎস, ধীরে। আমি শান্তিপুরে যাব কি যাব না সেটা নির্ভর করছে সুমঙ্গলার উপরে। আমার উপরে?
তোমার আরো একটা গুণের কথা আমি শুনেছি, সেটা কি সত্যি? আপনি আমাকে ক্রমশ লজ্জায় ফেলছেন। আবার কি? যশোরের বাগবন্দিপুরের জমিদার সম্পর্কে আমার মামা শ্বশুর, জানো বোধহয়? হ্যাঁ, তাকে আমি খুব চিনি। গ্রাম সম্পর্কে তিনি আমার দাদু, হরি দাদু। তিনি আমাকে জানিয়েছেন যে তোমার বাবা ওখানকার সেরা চিত্রকর। তিনি চমৎকার পট আঁকতে পারেন, সেটা কি সত্যি? আশ্চর্য, এত খবর মাথার মধ্যে রাখেন কি করে? এত খবর মাথার মধ্যে ঘোরে বলেই তো মাঝে মাঝে তারা কান দিয়ে বেরিয়ে আসতে চায়, আর তখন কান দুটো খুব কটকট করে। আচ্ছা, আমি শুনেছি যে তোমার অঙ্কনের হাত নাকি তোমার বাবার চেয়েও ভালো। সত্যি দাদা, একটি পারস্য গালচের ওপরে ছুঁচ সুতো দিয়ে মঙ্গলা এমন একটা ময়ূর তুলেছে যা দেখলে আপনি একবারে আশ্চর্য হয়ে যাবেন। সেই গুণের জন্যই তো ওর সাহায্য এবং পরামর্শ আমার চাই। শোনো সুমঙ্গলা, শান্তিপুরের বহু তাঁতি আমার খাতো। ওরা আমি যা বলি তাই বোনে। কাপড় নয়, ওদের দিয়ে বড় থান বোনাতে চাই, যা কেটে পরে জবনী পোশাক তৈরি করা যাবে। তুমি আমাকে ওই থানের ওপরে কিছু নকশা এঁকে দিতে পারো? আপনি তো আমায় বড় কঠিন কাজ দিয়ে ফেলছেন ঠাকুর। চেষ্টা করব, কিন্তু কিসের কিন্তু? আপনি কাপড়গুলো বেচবেন কোথায়? দক্ষিণ দেশ থেকে এক বিচিত্র খবর এসে পৌঁছেছে। দক্ষিণের বড় সমুদ্রের ঠিক পাড়ে কালিকট বলে একটা জায়গা আছে। সেখানে এসে পৌঁছেছে এক বিচিত্র জাহাজ। বহু পাল সেই জাহাজের। সেই জাহাজের লোকগুলো নাকি অদ্ভুত ভাষায় কথা কয়। তারা ধর্মে না হিন্দু, না জবন, না বৌদ্ধ। তারা এক অন্য ঈশ্বরকে মানে। আর তাদের তলোয়ার নাকি আমাদের বর্ষার মতো, পা থেকে মাথা অবধি লম্বা। তারা কিনবে বঙ্গের সুতি বস্ত্র? ঠিক সেই খবরটাই এসে পৌঁছেছে চট্টগ্রামে। ওদের যে নেতা, জাহাজের প্রধান নাবিক, সমুদ্রের বহু অজানা জায়গা বহু ঘুরে ওই কালিকটে এসে পৌঁছেছে। কি চায় তারা? বাণিজ্য করতে চায়, দাম দিতে চায় গিনি সোনায়। প্রচুর অর্থ ওদের হাতে। কি কি কিনতে চায়? গাছের বীজ, দক্ষিণী মশলা আর বস্ত্র। ওরা শুনেছে যে দক্ষিণের বস্ত্রের তুলনায় পূব দেশের বস্ত্র উন্নত মানের। তাই ওরা চট্টগ্রামে আসতে চাইছে। আর আপনি এই সুযোগটা আগে ভাগে নিতে চাইছেন, তাই এত তাড়াহুড়ো? ঠিক তাই। বলো সুমঙ্গলা, কবে তুমি আমাকে নকশা এঁকে দিচ্ছ? আগে আঁকি তো। বেশ। আচ্ছা, এই যে জাহাজের নাবিক, যার চেহারা নাকি দানবের মতো, তার নামটা কি কিছু শুনেছেন? হ্যাঁ, শুনেছি। দানবের মতোই অদ্ভুত নাম। যেমন দেশের নাম, তেমনি লোকটার নাম। দেশের নাম পর্তুগাল, আর লোকটার নাম হলো ভাস্কো দা গামা। হরিহর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, তোরা একবার হরি বল পাপি তাপি জন সবে। বুঝলে জগদানন্দ, সত্যি ব্যাকরণ শাস্ত্রে নিমাইয়ের পাণ্ডিত্য আছে আমি জানতাম, কিন্তু সে যে অলঙ্কার শাস্ত্রেও এই বিশেষ ব্যুৎপত্তি লাভ করেছে আমার জানা ছিল না। হ্যাঁ, তার মেধা, তার বুদ্ধি, তার অধ্যাবসায় অসাধারণ, কিন্তু মুকুন্দ তো অলঙ্কার শাস্ত্রে নবদ্বীপের পণ্ডিতদের মধ্যে অগ্রগণ্য। আচার্যদেব, আমার মনে হয় মুকুন্দের পরাজয়ের কারণ তার অহেতুক দম্ভ। নিমাইয়ের জ্ঞানের প্রকৃত পরিচয় না পেয়েই সে আগে থেকেই তার সম্বন্ধে একটা ধারণা করে নিয়েছিল। শত্রুকে কখনো ছোট ভাবতে নেই। আশা করি এই তর্কযুদ্ধের পরে মুকুন্দের অন্ততপক্ষে এইটুকু শিক্ষা লাভ হবে। যাক, সে কথা। তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি, তোমাকে আমার একটি উপকার করে দিতে হবে জগদানন্দ। আদেশ করুন আচার্য। জগদানন্দ, তোমরা বোধহয় জানো না যে একসময় শ্রীহট্টের কাছে নবগ্রামে আমার খুবই যাতায়াত ছিল। আমার এক বিশেষ বন্ধু কুবের মিশ্র এখনো সেখানে বসবাস করেন।
এই কুবৈর মিশ্রের সংগ্রহে আমার নিজের হাতে লেখা ন্যায়শাস্ত্রের কয়েকটি দুষ্প্রাপ্য পুঁথি রয়েছে। সেই পুঁথিগুলি আমার, না না, আমি ভুল বললাম, সেই পুঁথিগুলি নিমাইয়ের বিশেষ প্রয়োজন জগদানন্দ। নবদ্বীপের খুব কম নৈয়ায়িকের কাছেই ওই পুঁথির সংগ্রহ আছে। তাই মুকুন্দ সঞ্জয়ের ঠাকুর দালানে নিজের টোল খোলার আগে আমি চাই যে নিমাই নিজের শিক্ষা দীক্ষার বর্মচর্মকে একেবারে নিশ্ছিদ্র করে নিক, যাতে ভবিষ্যতে মুকুন্দের মতন আবার কোনো দাম্ভিক পণ্ডিত তাকে অকারণে তর্কযুদ্ধে আহ্বান করার সাহসও না পায়। এ তো খুবই ভালো কথা আচার্যদেব। আপনি কুবর মিশ্রের নামে পত্র লিখে দিন, আমি কালই নবগ্রামের পথে যাত্রা শুরু করি। সেটাই তো চিন্তার বিষয় জগদানন্দ। তোমার এই মুখশ্রী, তোমার বাচন ভঙ্গি, তোমার বেশভূষা, সর্বোপরি তোমার উত্তরীয় আড়ালে তোমার এই উপবিখানি দেখে যে কেউ বুঝে ফেলবে যে তুমি ব্রাহ্মণ সন্তান। তাই পথে যদি তুমি কোনো বিপদে পড়ো, তাহলে তোমার প্রাণ সংশয়ের আশঙ্কা তো থাকেই, তার সঙ্গে ওই দুষ্প্রাপ্য পুঁথিগুলি নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আপনার আশঙ্কার কারণ আমি ঠিক বুঝতে পারছি না আচার্যদেব। কয়েকটি পুঁথির জন্য আমার প্রাণ সংশয় আবার আশঙ্কা কেন থাকবে? তার প্রথম এবং প্রধান কারণ তুমি ব্রাহ্মণ। পথে ঘাটে ব্রাহ্মণেরা যমনদের হাতে যেভাবে অত্যাচারিত হচ্ছে তার কিছু বিবরণ আমার কাছে এসে পৌঁছেছে। তাদের উপবিদ কেড়ে নিচ্ছে, শিখা ধরে টানাটানি করছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে গোমাংস খণ্ড বহন করতে বাধ্য করছে। তুমিও যে সেই অত্যাচারে পড়বে তা আমি বলছি না, কিন্তু যদি পড়ো, আমি প্রাণ দিয়ে পুঁথিগুলিকে রক্ষা করবো আচার্যদেব। জগদানন্দ, ইচ্ছা শক্তি দিয়ে সব সময় পাশবিক শক্তিকে প্রতিরোধ করা যায় না। তা যদি হতো, তাহলে পণ্ডিত প্রভাকর মিশ্রের অমূল্য গ্রন্থরাজি, তার চতুষ্পাঠী, এসব পুড়ে ছাই হয়ে যেত না। হ্যাঁ, প্রভাকর মিশ্রের মনের জোর অসাধারণ, তাই তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার মনের জোর দিয়ে তার সে অমূল্য গ্রন্থগুলিকে, তার চতুষ্পাঠীকে বাঁচাতে পারেননি। তর্ক না করে আমি যা বলছি তাই শুনে জগদানন্দ, সেই মতো কাজ করবে। বেশ, বলুন গুরুদেব। তুমি নবগ্রামে যাবে, কিন্তু ছদ্মবেশে। আর তোমার এই উপবৃত্তি হয় ত্যাগ করবে, তা না হলে লুকিয়ে ফেলবে। উপবিদ ত্যাগ করবো? আজ নয়তো কাল নিমাইয়ের জ্ঞান, নিমাইয়ের জীবন সেই ইতিহাসের অঙ্গ হবে। আর সেই ইতিহাসের অঙ্গকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য ব্রাহ্মণ হিসেবে আমি আমার জ্ঞান, আমার লোকাচার, আমার গুরুত্ব সব আমি বিসর্জন দিতে পারি। কিন্তু নিমাইকে সর্বশাস্ত্রে, সর্ববিদ্যায় পারদর্শী করে তুলতেই হবে। সেখানে কোনো ফাঁকি চলবে না জগদানন্দ। নিমাইয়ের গান শুনে বুকের মধ্যে কেমন মুচড়ে ওঠে না? সে তো ওঠেই। ছেলেটার কি যে হয়েছে, কেমন যেন আনমনা হয়ে যায়। হবে না? কেন, কি হয়েছে রে? গোরাচাঁদের বিয়েটা এবার দিতে হবে দিদি। গৌরের কাউকে মনে ধরেছে না? তুমি লক্ষ্মী প্রিয়াকে মনে করতে পারছো না দিদি? বল্লভাচার্যের একমাত্র মেয়ে। কোথায় দেখেছি বলতো? সেই যে গো, গতবারের আগের বার ঝুলন পূর্ণিমায় গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, ঘাটে আলাপ হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, সেই ফুটফুটে ছোট্টটা, ছোট্ট কপাল, বড্ড মিষ্টি মুখটা, সেই মেয়েটা। সেই মেয়েটাই, কিন্তু সে আর ছোট্টটি নেই, বেশ ডাগর হয়েছে। তুই নবদ্বীপের কোনো খবরই তুমি রাখো না। আহা বল না, এই সমস্ত রসের খবর তো তুই চিরকালই বেশি জানিস। তা সেই লক্ষ্মী প্রিয়াকে গঙ্গার ঘাটে দেখে আমাদের নিমাই তো একেবারে পাগল। সে কি রে, তাহলে দিদির সঙ্গে কথাটা পারি? কিন্তু দিদি দিদি এ বিয়ে দিতে চাইবেন না, দেখো। কেন চাইবেন না? বল্লভাচার্য তেমন অবস্থাপন্ন নন, বিয়ের সময় তিনি বেশি বর্তন দিতে পারবেন না, তাই জন্য। হ্যাঁ, জগন্নাথ দাদা চলে যাবার পর দিদিদের অবস্থাটা বেশ পড়ে গিয়েছিল। এখন তো নিমাই নিজের টোল খুলেছে, অনেক ছাত্রও জুটেছে, মাইপেও তো ভালোই চলে যাবার কথা। তাছাড়া আমরাও তো মরে যাইনি, এ কথা দিদিকে বোঝায় কে? কেন,
যারা বুঝিয়ে এসছে চিরকাল, এই আমি আর তুই। রক্ষে করো বাবা, দিদিকে বোঝানো আমি এর মধ্যে নেই। সত্যি দিদিটা যেন আজকাল কেমন হয়ে যাচ্ছে। যেন ওর একারই ছেলে গেছে। আমার ছেলেও তো চলে গেছে, বলো। মানছি মানছি আমার লোকনাথ বিশ্বরূপের মতন নিখুঁত সুন্দর ছিল না, বিদ্যেতেও বিশ্বরূপের পিছিয়েই সে ছিল, কিন্তু তবু তবু সেই তো চক্রবর্তী বংশের শেষ বাতি ছিল দিদি। সে আজকে নেই বলে আমাদের মরে যাবার পর চিতায় জল দেবার জন্য ওই নিমাই ছাড়া আমাদের আর কে আছে বলো তো? তবু তবু সেই নিমাইকে দিন দিন আমার আমার করে আঁকড়ে রাখবে দিদি। সবার দিকে এমন সন্দেহের চোখে তাকাবে যেন সবাই আমরা ধেয়ে আসছি ওর ছেলের অনিষ্ট করতে। করবি বল? স্বামী না থাকলে আমরাও হয়তো এতটাই এমনতর হয়ে উঠতাম। সার পালাই সার দিদি, কি অলক্ষণে কথা বলছো তুমি? জগন্নাথ দাদার বয়স হয়েছিল, সেই তুলনায় তোমার ভাই উনি এরা তো বেশ ছোট দিদি। জানি না রে, ভগবানের কি ইচ্ছে। জানিস, নিমায়ের একটা ফুটফুটে সুন্দর বউ দেখে যাওয়ার শখ আমারও আছে। জানি না সে শখ মিটবে কিনা। আসি রে, সে তো মহরাশির এক্ষুনি ফিরবে। বস থাক তুই হারিয়ে আগলে। বাইরে মেঘ হয়েছে না দিদি? হ্যাঁ হয়েছে, তবে তালপাতা ছত্র দি নিয়ে যাও। মাফ করো ভাই, যদি ঢালে তো গায়ে ভিজবো, ওসব আমার সহ্য হয় না। তুই তাহলে কালকে দিদির বাড়ি আসছিস? বেশ বিকেল বিকেল আসিস। বেশ সেরকম দেরি হলে ঈশান তোকে পৌঁছে দিয়ে যাবে। বেশ। ও, তোকে একটা কথা বলাই হয়নি। কাল সকালে দিদির আর ঈশান একটু মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাচ্ছিল। যাত্রা রক্ষে পেলে নেহাত নিমাইয়ের সামনে ছিল বলে। ঈশানের সঙ্গে? সে বেচারি আবার কি করলে? ও কিছু করেনি, তবে অদ্বৈত আচার্যেরই দোষ। আবার এবার কি তিনি ঈশানকে সন্ন্যাসী হবার পরামর্শ দিচ্ছিলেন নাকি? ঠাট্টা নয়, সত্যি রে। দিদির সে কি রাগ। কেন, কি চান অদ্বৈত গুরু? তিনি কোনো একটা কাজ গোপনে সাধবার জন্য নবগ্রামে পাঠাচ্ছিলেন ঈশানকে। নিমায়েরও সায় আছে ব্যাপারটাতে, জানিস। দিদি না কিছুতেই বুঝবে না যে নিমাই বড় হচ্ছে, তারও একটা মতামত গড়ে উঠছে সংসারে। শেষমেশ কি ঠিক হলো শুনি? ওসব আমি জানি না রে, রোজকার এই খিচিমিচি আমার আর ভাল লাগে না। হ্যাঁ রে, বল্লভ ঠাকুরের মেয়েটি ভারী মিষ্টি দেখতে না রে, হ্যাঁ গো দিদি, যাবো দিদি একবার দেখতে, দেখে আসি আজ তাকে। চলো না যাই? চল যাবো। কিন্তু দিদি, দিদিকে রাজি করাতে হবে। পারবো, চেষ্টা করতে হবে। যদি না পারি